কোথাও যাবি? আজিতা মায়ের দিকে তাকিয়ে বলল, কোথায়? কক্সবাজার। হঠাৎ কক্সবাজার কেন? একটু ডাক্তারির কাজেই 2 দিনের মধ্যে চলে আসব। ও, কিন্তু আমি যে কাল আরাফাতকে আসতে বলবো ভাবছিলাম। আজিতা বেশ অবাক হয়ে বলল, আরাফাতকে? ওই যে তোকে বলেছিলাম না, তোর মামা তোর জন্য একটা ছেলে দেখেছে, ওর নামই আরাফাত। ও আচ্ছা, কিন্তু আমার যে সময় হবে না মা। তুমি একটা কাজ করো, ছেলেটাকে ফোন করে আর কিছুদিন পর আসতে বলো। আমি কক্সবাজার থেকে ফিরি তারপর। আজিতার মাও নিরাশ হয়ে পড়ল। ঠিক আছে, আর কি করার। আজিতার মা বেরিয়ে গেলেন। আজিতা স্বস্তির নিঃশ্বাস ফেল। ভাগ্যিস রাফিন বাড়িতে ঢোকার সাথে সাথেই তাকে এই বিষয়টা বলেছিল, নয়তো বন্ধুদের সাথে ঘুরতে যাবে কথাটা বলে কখনোই মা যেতে দিত না। আজিতার ফোনটা পেঁচে উঠল। মৃদুল কল করেছে। আজিতা ফোনটা তুলো, বলো, বল। তুই কি ব্যাগ গোছাতে শুরু করেছিস? ঠিক আছে। আচ্ছা শোন, রাত 10টার মধ্যে সায়দাবাদ থাকতে হবে। 11:30টার বাসে যাব। টিকিট কাটা আছে। তোকে তোর বাসা থেকে আমিই নিয়ে আসবো। আমি যাওয়ার আগে বের হবি না। আজিতা মৃদু হেসে বলল, ঠিক আছে। আচমকাই মৃদুল উত্তেজিত হয়ে পড়ল। ওরে দোস্ত, সমুদ্র বিলাস করবো। আজিতা দাঁত বের করে হেসে ফেল, বলল, করিস ছাগল, হাত পা ছাড়িয়ে ছিটিয়ে করিস সমুদ্র বিলাস। তা তো কর্মই, সঙ্গে তোকেও নেমো দেখিস। আচ্ছা, তা না হয় পরে দেখছি। আচ্ছা ঠিক আছে। ফোন কাটলো মৃদুল। এর পরপরই গ্রুপ কলে এলো সবাই। চাঁদনি আর মুনমুনের সমস্যা, তার কি পড়ে যাবে তা বুঝতে পারছে না। তাদের নাকি জামা নেই। মৃদুল এদের কথোপকথন শুনে বলল, মাইয়া মানুষের এই এক সমস্যা, এরা কোথাও যাইতে নিলেই এদের জামা থাকে না। মৃদুলের কথা শুনে রনি আর আশরাফও বলল। ঠিক কইছস দোস্ত। রনি ছোট স্বরে বলল, জাত মন তোরা সত্যি কিছু খোঁজে না পাইলে আমার একটা লুঙ্গি আর ফতুয়া পরে চল। চাঁদনি আর মুনমুন চোখ মুখ কুচকে ফেল রনির কথা শুনে, আর বাকিরা উচ্চ স্বরে হেসে ফেল। কথা মতো সায়দাবাদ থেকে সরাসরি কক্সবাজার যাওয়ার বাসে উঠে পড়ল আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আজিতা। মৃদুল আবারও বলল, ওরে দোস্ত, কক্সবাজার যামো, সমুদ্র বিলাসে খালি চিদ হইয়া শুইয়া থাকমু। উফ, খালি মজা আর মজা। অন্যদিকে ফারিস, সে প্রায় ঘন্টাখানেক আগে পৌঁছে গেছে কক্সবাজার। মাথায় একটাই ভাবনা তার, ষড়যন্ত্রকারীকে খোঁজা। ধরতে পারলে যেখানে যাবে সেখানেই খতম। সূর্যের ফুরফুরে আলোতে ভরপুর চারপাশ, রোদের তাপে পঞ্চমুখ পুরো রুম। ফারিস ঘুমোচ্ছে, গভীর ঘুমে মগ্ন সে। হঠাৎই ঘুমের ঘরে কারোর মুখ ভেসে উঠল। ফারিস নড়েচড়ে উঠল, আবার কারোর মুখ ভাসলো। কেউ তার কাছে এসে বলছে, এই যে মিস্টার বখাটে, এভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছেন কেন? ফারিস চোখ মুখ কুচকে রাগি রাগি কণ্ঠ নিয়ে ঘুমের ঘরে বলল, আমি বখাটে নই। ফারিসের কথাটা শুনে মেয়েটি হাসতে হাসতে জবাব দিল, বললেই হলো আপনি বখাটে নন। ফারিস বিরক্তি নিয়ে বলল, বলছি না আমি বখাটে নই। মাঝরাতে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে উত্ত্যক্ত কারা করে জানেন? বখাটেরা। আপনি একটা বখাটে ছেলে, বুঝেছেন? আপনি একটা বখাটে। এবার ফারিসের ঘুম ভাঙলো। শোয়া থেকে উঠে রাগি রাগি কণ্ঠে আচমকাই চেঁচিয়ে বলে উঠল, বলছি না আমি বখাটে নই। ফারিস থতমত খেয়ে গেল কথাটা বলে। আশেপাশে তাকালো। কক্সবাজারের একটা হোটেল রুমে শোয়া ছিল ফারিস। ফারিস হতভম্ব হয়ে বসে রইল, চুপ করে রইল অনেকক্ষণ। এইমাত্র কি হলো তার সাথে তাই ভাবছে। এমন ঘটনা তার সাথে কখনো ঘটেনি। এই ডাক্তার মেয়েটাকে স্বপ্ন দেখলো ফারিস। কেন দেখলো? ফারিসের মস্তিষ্ক হঠাৎ এলোমেলো হলো। কি ঘটলো তার সাথে? কেনই বা ঘটলো? দুটো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে শুধু। ফারিস চোখ মুখ চেপে বসে রইল। মেয়েটা বারবার বখাটে বলে তাকে বিরক্ত করছে। এটা তো ঠিক হচ্ছে না। এই বখাটে নামটা ফারিস কিছুতেই মেনে নেবে না। সময় গাড়ালো, ফারিসের ফোন বাজলো। ফারিস ফোনটা তুলো, ক্ষিপ্ত মেজাজে বলল, হ্যালো। আদিব খানিকটা ঘাবড়ে গেল, চিন্তিত স্বরে বলল, কিছু কি হয়েছে ভাই? আদিবের কণ্ঠটা কানে ভাসতেই ফারিস নিশ্চুপ হলো, নিজেকে ধাতস্থ করলো, শান্ত স্বরে বলল, না কিছু হয়নি। আদিব কিছুটা দমলো, বলল, ঠিক আছে ভাই, আগে কোথায় যাবেন, গাছের কাছে নাকি গোডাউনে? ফারিস কিছুক্ষণ ভেবে বলল, গোডাউনে। ঠিক আছে, কতক্ষণে বের হবেন? 2 ঘন্টা পর। আচ্ছা ভাই। ফোন কাটলো ফারিস। তার চোখে মুখে বিস্ময়ের ছোঁয়া।
ফারিস আস্তে করে তার ফোনটা বিছানায় রাখলো, ধীরে ধীরে বিছানা থেকে নামলো, পুরো কক্ষে হাঁটাহাঁটি করলো, কিন্তু তার ভালো লাগছে না। ফারিস বিরক্ত হয়ে ফোনটা ওঠালো, আদিবকে কল করলো। আদিব তার সোজাসুজি কক্ষেই আছে। আদিব ফোনটা তুলতেই ফারিস দ্রুত পড়ল। রুমে আসো তো আদিব। আদিব 3 মিনিটের মাথাতেই দরজা নক করলো। ফারিস গিয়ে দরজা খুলো। আদিব হতভম্ব হয়ে বলল, কি হলো ভাই? ফারিস তখনকার স্বপ্নটা নিয়ে বলতে নিল, পর মুহূর্তেই থেমে গেল। এটা কি করতে যাচ্ছিল? ফারিস থেমে গেল আদিব তার দিকে তাকিয়ে। আদিব আবারও বলল, কি হলো ভাই, কিছু বলবেন না? ফারিস বাহানা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। আদিব আবার বলল, কি হলো ভাই, কিছু বলছেন না কেন? ফারিস ফট করে বলে উঠল, তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেডি হও, আমরা বের হব। কথাটা বলে টাওয়াল হাতে বাথরুমে ঢুকে পড়ল ফারিস। আর আদিব পুরো ভ্যাবাচেকে খেয়ে তাকিয়ে রইল ফারিসের যাওয়ার পানে। বিষয়টা কি হলো? আদিব ঠাউর করতে পারল না। আদিব ঠাই দাঁড়িয়ে রইল। মাত্র কি ঘটলো তা যেন এখনো তার মাথায় ঘুরছে। সে তো একটু আগেই যাওয়ার কথা বলতেই ফারিস ভাইকে কল করলো। তাহলে ফারিস ভাইয়ের তাকে দ্বিতীয়বার কল করে রুমে ডেকে এনে বের হব কথাটা বলার মানে কি ছিল? আদিবের একটা কল আসলো। সে বিস্ময়কর চেহারা নিয়ে ফোনটা তুলো, তারপর ধীর পায়ে ফারিসের কক্ষের দরজাটা হালকা চাপিয়ে দিয়ে বেরিয়ে গেল। লাবণী বীচ থেকে খানিকটা দূরে একটা বর্ষর হোটেলে দাঁড়িয়ে আছে আশরাফ, মুনমুন, মৃদুল, রনি, চাঁদনি আর আদ্রিতা। 6 জনই জার্নি করে বেশ ক্লান্ত। ঘড়িতে প্রায় 10:30 ছাড়িয়ে তারা প্রায় ঘন্টাখানেক আগে পৌঁছেছে কক্সবাজারে, কিন্তু ভালো হোটেল না পায় বেশ বিপাকে পড়তে হলো তাদের। শেষমেশ বীচ থেকে খানিকটা দূরে এই হোটেলে আসলো। রিসেপশনের লোকটা তাদের 3টে কক্ষের চাবি দিল। 406, 407 আর 410। একটাতে আশরাফ, মৃদুল আর রনি থাকবে, একটাতে চাঁদনি একা, আর বাকি একটাই মুনমুন আর আদ্রিতা। তাদের ইচ্ছে ছিল 3 বেডওয়ালা 2টো রুম নেবে, কিন্তু পায়নি। শেষমেশ চাঁদনিকে একা থাকতে হলো। তবে এটা শুধু রাতে ঘুমানোর ক্ষেত্রে। আদ্রিতার একটা কল আসলো হাসপাতাল থেকে। আদ্রিতা অবাক হয়ে বন্ধুদের থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলতে লাগলো। এদিকে বাকিরা রুমের চাবি নিয়ে রুমে যেতে লাগলো। মুনমুনও আদ্রিতার দিকে এগিয়ে গিয়ে বলল, আদু, আমাদের রুম নাম্বার হলো 406, 4 তলায়। তুই কথা শেষ করে আয়, আমি যাচ্ছি। আদ্রিতা মুনমুনের কথায় পিঠে বলল, আচ্ছা ঠিক আছে। মুনমুন চলে গেল। তার বেশ টায়ার্ড লাগছে। রুমে গিয়ে 1 ঘন্টার একটা শাওয়ার নিবে। চিন্তা করবেন না স্যার, আমি কাজটা সেরেই বাড়ি ফিরবো। আপনি হসপিটালের লোকেশনটা পাঠিয়ে দেবেন। আদ্রিতার কথা শুনে অপর প্রান্তের ব্যক্তিটিও বলল, আচ্ছা ঠিক আছে, আপাতত এনজয় করো। বিনিময়ে মৃদু হাসে আদ্রিতা, বলে, আচ্ছা স্যার, আর আপনি চিন্তা করবেন না, আমি সার্জারির কাজটা কমপ্লিট করেই বাড়ি ফিরবো। ঠিক আছে। ফোন কাটলো অপর পাশের ব্যক্তিটি। আদ্রিতা শুকনো নিঃশ্বাস চালো। 2 দিন পর কক্সবাজারে একটা হসপিটালে তার কিছু কাজ পড়ে গেছে। হয়তো বাড়িতে তাকে একাই ফিরতে হবে। আদ্রিতা 3 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে রুমে যাওয়ার জন্য অগ্রসর হলো। তার ব্যাগপত্র মুনমুন নিয়ে গেছে। আদ্রিতা সিঁড়ি পেয়ে উপরে উঠলো। তার মনে আছে মুনমুন তাকে বলেছিল 4 তলায় তাদের রুম। রুম নাম্বার হলো 406। আদ্রিতা দ্বিধাহীন সিঁড়ি পেয়ে উপরে উঠতে লাগলো। অন্যদিকে ফারিস নিজের রুমে শাওয়ার নিচ্ছে লাগাতার। আদ্রিতা 4 তলায় উঠতে উঠতে হাঁপিয়ে গেল। পা যেন অবশ অবশ লাগছে, নিঃশ্বাসও ভারী হয়ে গেছে। আদ্রিতা ডান দিকে গেল। হঠাৎই চোখ গেল রুম নাম্বার 406 দিকে। তার চোখ জল জল করে উঠল। ফাইনালি রুমে আসলো। আদ্রিতা দরজায় একবার নক করতে দরজা খুলে গেল। আদ্রিতা অবাক হলো। মুনমুনের বাচ্চা দরজা না আটকেই রুমে বসে আছে। আদ্রিতা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ভিতর থেকে দরজা আটকে দিল। পুরো রুম চোখ বুলালো, কিন্তু কোথাও মুনমুনকে পেল না। আদ্রিতা আওয়াজ করলো, বলো, মুন কোথায় তুই? কোনো কথার শব্দ আসলো না। হঠাৎ বাথরুম থেকে পানি পড়ার আওয়াজ আসলো। আদ্রিতা বুঝলো মুনমুন হয়তো গোসল করছে। আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে পড়ল, ও তুই বাথরুমে? আদ্রিতা তার হাতের ফোনটা সামনের ড্রেসিং টেবিলের উপর রাখলো। তারপর ধপাস করে বিছানায় শুয়ে পড়লো। ফাইনালি শান্তি। প্রায় মিনিট 10 সময় ওভাবেই গেল। আদ্রিতা উঠে বসলো। এবার একটু ফ্রেশ হতে হবে তাকে। তার ব্যাগটা কোথায় রেখেছে মুনমুন কে জানে। বাথরুমের দরজা খোলার আওয়াজ হলো। আদ্রিতা বসা থেকে উঠে দাঁড়ালো। সে বলতে নিল, এতক্ষণ ওয়াশরুমে কি ঘুমাচ্ছি? পুরো কথা শেষ হওয়ার আগে টাওয়াল গায়ে সদ্য গোসল করে বের হওয়া ফারিসকে দেখে
তড়ি চমকে উঠল আজিতা, ঘাবড়ে গেল প্রচুর। অন্যদিকে ফারিস, সেও হতভম্ব। তার রুমে এই ডাক্তার ম্যাডাম কি করে এলো? ফারিস হতভম্ব হয়ে বলল। আপনি এখানে কি করছেন? আজিতা খানিকটা ঘাবড়ানো স্বরে বলল। মিস্টার বখাটে, আপনি আপনি এই রুমে কি করছেন? মুহূর্তের মধ্যেই ফারিসের মাথা গরম হয়ে গেল। এই মেয়ে পেয়েছেটা কি? কথায় কথায় তাকে বখাটে বলে কেন? ফারিসের আগে ফুসতে ফুসতে আজিতার দিকে এগিয়ে যেতে যেতে বলল। এই মেয়ে, সমস্যা কি আপনার? কথায় কথায় আমাদের। বাকি কথা বলতে যাবে তার আগেই ভেজালো পায়ে স্লিপ কেটে ফারিস গিয়ে পড়লো আজিতার গায়ের উপর। আচমকা বিষয়টা ঘটে আজিতাও ফারিসের শরীরের ভার নিতে না পেরে পড়ে গেল বিছানায়। অতঃপর ধবধবে সাদা বিছানায় দহপাস করে পড়লো আজিতা আর ফারিস। আজিতা নিচে আর উপর ফারিস। ঘটনাক্রমে দুজনের চোখ বড় বড় করে তাকিয়ে রইল একে অপরের দিকে। স্তব্ধ হয়ে বিছানায় বসে আছে আজিতা। মাত্র কি ঘটেছে সব যেন তার মাথার উপর দিয়ে গেল। আজিতা থমথমে চেয়ারে নিয়ে সামনে তাকালো। তার থেকে কিছুটা দূরে ফারিস দাঁড়ানো। এদিকে ফারিস শার্টের বোতাম লাগাতে লাগাতে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো আজিতার মুখশ্রীর দিকে। রাগে তার মাথা গজগজ করছে। ইচ্ছে করছে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে, কিন্তু মারছে না। কতক্ষণ আগেই ফারিস আজিতা থেকে উঠে শার্ট প্যান্ট পরে নেয়। আজিতা তখনও হতভম্ব হয়ে শুয়ে থাকে। 3 মিনিট আগেই উঠে বসে সঙ্গে দেখে ফারিসের তীক্ষ্ণ দৃষ্টি। তার চুল দিয়ে এখনো পানি গড়িয়ে পড়ছে। ফারিস মুখ খুলল। অবশিষ্ট শার্টের বোতামটি আটকে তীক্ষ্ণ স্বরে বলল। আপনি এই রুমে কি করছেন? একটা অপরিচিত হোটেল রুমে কেউ এইভাবে ঢুকে পড়ে? আজিতা মাথা নিচু করে ফেলে। কি বলবে বুঝতে পারছে না। মুনমুন তো বলেছিল তারা রুম নাম্বার 406 মানে 406 আছে। আজিতার নিশ্চুপতায় ফারিস গর্জে উঠল। ধমকের স্বরে বলল। কি হলো, কথা বলছেন না কেন? ফারিসের কণ্ঠস্বরে কেঁপে ওঠে আজিতা। থরথর করে বলল। বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এটা রুম নাম্বার 406। ফারিস কিছু বলে না। কালকে হোটেল রুমে ঢোকার সময় ফারিস খেয়াল করেনি এটা কয় নাম্বার রুম। আদিবি রুম আগে বুক করে রাখে। এমনকি কাল রাতে আদিবি তার রুমের দরজাটা খুলে সে শুধু ফোনে কথা বলতে বলতে ভিতরে ঢুকে যায়। রুম নাম্বার আর খেয়াল করে না। ফারিস আদ্রিতা থেকে দৃষ্টি সরিয়ে বাহিরে যেতে নেয়। যাওয়ার আগে তীক্ষ্ণ স্বরে বলে। এক পাও বের হবেন না। আদ্রিতা শুনে বিনিময়ে শুধু হাপদক মাথা নাড়ে, মুখে কিছু বলে না। ফারিস দরজার সামনে গিয়ে দাঁড়ায়। অনেকক্ষণ তাকিয়ে থেকে রুম নাম্বারের দিকে, তারপর রুম নাম্বার 408। কিন্তু এইটার উপরের অংশের এক কর্নারের লেখাটা হালকা মুছে গেছে, যার কারণে কিছুটা ছিকসের মতো লাগে। আজিতা একটু ক্লান্তিতে থাকার বিষয়টা বুঝতে পারেনি। ফারিস কিছু একটা ভেবে ভেতরে ঢুকলো। আজিতা তখনও ঠায় বসে। ফারিস বলল। চোখে চশমা লাগাচ্ছেন না কেন? আজিতা তার ধ্যান থেকে বেরিয়ে এলো। কিছুটা স্বাভাবিক হয়ে বলল। মানে? এটা রুম নাম্বার 408। সঙ্গে সঙ্গে চমকে উঠল আজিতা। তড়িৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো। তবে কি সত্যি তার চোখে সমস্যা হয়েছে? আজিতা কি বলবে বুঝতে পারে না। ফারিস বলে। বাসায় গিয়ে চশমা পরে নেবেন। আজিতা কিছু বলবে তার আগে তার ফোনটা বেজে উঠল। মুনমুন কল করেছে। আজিতা এক পলক ফারিসের দিকে তাকিয়ে ফোনটা তুলো। হ্যালো বলতেই অপর পাশে থাকা মুনমুন বলে উঠল। তুই কি রুম খুঁজে পাসনি আদৌ, নাকি এখনো রুমের দিকে আসিসনি? আমি গোসল করতে যাব, তোর জন্য সেই কখন থেকে বসে আছি। তুই আসলেই ওয়াশরুমে ঢুকবো। তোর কি খুব দেরি হবে? আমি দরজা আটকিয়ে ওয়াশরুমে যাব। আজিতা বিনিময়ে বলে। যাস না, আমি আসছি। ঠিক আছে, জলদি আয়। আসছি। কান থেকে ফোন সরায় আজিতা। থতমত কণ্ঠে বলে। আমি খুব দুঃখিত, আমি বুঝতে পারিনি। আজিতা এমনভাবে কথাটা বলল যে ফারিস চেয়েও আর কিছু বলতে পারলো না। ফারিস বলল। ঠিক আছে, যান। আজিতা যেতে নিল। আবার দাঁড়িয়ে পড়লো। দ্বিধাহীন স্বরে বলল। আপনার পিঠের ক্ষতটা কি সেরেছে? ফারিস নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকে আজিতার দিকে, বলে। এত জেনে কি করবেন? আমি একজন ডাক্তার, এগুলো জানা আমার অধিকার আছে। ফারিস হাসে। কি নিদারুণ দেখে সেই হাসি। আজিতার চোখ আটকায় সেই হাসিতে। ছেলেটা চমৎকার হাসে। উজ্জ্বল শ্যামবনের পুরুষটি হাসলে আরও দারুণ দেখায়। ফারিস বলে। আমি আপনার পেশেন্ট নই যে অধিকার দেখাবেন। আজ নন, ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে তো ছিলেন। আগের দিন ভুলে যান, বর্তমান নিয়ে ভাবুন। বর্তমান নিয়ে ভাববো, ঠিক আছে, কিন্তু তাই বলে অতীত ভুলে যাওয়া কি দরকার? ফারিস মনে রাখার মতো মানুষই নয়। মনে রাখলে কি খুব ক্ষতি হবে?
মৃত্যু ঘটতে পারে অকালে। আজিতা চমকে উঠল, বলো। আচ্ছা, ফারিসকে মনে না রাখার কারণটা কি জানা যায়? ফারিস বিরক্তি নিয়ে বলল। এত কারণ আপনাকে বলতে আমি বাধ্য নই। আজিতা দমে যায়। এই ছেলের সাথে কথা বলে যেন পেরে উঠবে না। আজিতা চলে যেতে নেয়। দরজা পর্যন্ত যেতেই ফারিস বলে উঠল, এই যে শুনুন। আজিতা দাঁড়িয়ে পড়ল, পিছন ঘুরে শান্ত স্বরে শুধালো, জি বলুন। ফারিস কেমন একটু করে যেন বলল, আমার সামনে আর আসবেন না, আপনাকে আমি দেখতে চাই না আর। আজিতা কিছু বলে না। এই কথা নতুন কি? এটা তো প্রতিবারই বলে ফারিস। আজিতা বেরিয়ে যায়। ফারিস চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে ভাসলো তখনকার সেই দৃশ্য, বিছানায় লেপ্টে থাকা তার আর আজিতার মুখোমুখি হওয়ার দৃশ্য। ফারিস তার চোখ বন্ধ করলো। মেয়েটা কেন যেন তাকে শান্তি দিচ্ছে না। বারবার দেখা হচ্ছে, বারবার কেন দেখা হচ্ছে? কতক্ষণ যেতেই দরজায় নক করলো আদিপ। ফারিসের জন্য খাবার নিয়ে এসেছে। আদিপ ফারিসের দিকে তাকিয়ে পড়ল। গাড়ি কি বার করবো ভাই? খাবার খেয়ে বের হবেন? ফারিস চমকে উঠল, নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো। কি বললে? গাড়ি কি বার করবো ভাই? বার করো। আচ্ছা, আপনি খাবারটা খেয়ে নিন, আমি বার করছি। আদিপ খাবারগুলো বিছানার উপর রেখে চলে যেতে নিল। ফারিস তখনও ঠায় দাঁড়িয়ে। কতক্ষণ আগের ঘটনা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। ফারিস আদিপের দিকে না তাকিয়ে বলল, আদিপ শোনো। আদিপ দাঁড়িয়ে পড়ল, বলল, জি বলুন ভাই। হোটেল কর্তৃপক্ষকে বলবে রুম নাম্বার ঠিক করতে। আদিপ খানিকটা অবাক হয়ে বলল, কেন ভাই? 8কে 6 ভেবে মানুষ ভুল করবে। রুমে ঢুকেই আজিতা আয়নার দিকে তাকালো। তার চোখে সত্যি সমস্যা হয়েছে, না হলে এইটার উপরের অংশটি মুছে গিয়েছিল কেন সে বুঝতে পারল না। সত্যি কি চশমা পরা দরকার তার? আসার সময় সে রুম নাম্বারটা দেখে মিনিটের মাঝে নিজের ভুলটা বুঝতে পারে। আজিতা দীর্ঘশ্বাস ফেল। যেদিন থেকে ফারিস নামক ছেলেটা তার জীবনে এসেছে, সেদিন থেকে তার সাথে সব উল্টাপাল্টা ঘটছে। ফারিস নামের ছেলেটাকে বড্ড অদ্ভুত লাগে আজিতার। কিছু তো একটা রহস্য আছে এই ছেলেটার মাঝে, যা ফারিস সবার থেকে লুকাতে চাচ্ছে। কিন্তু কেন? বিখ্যাত ওষুধ কোম্পানির মালিক কেনই বা কিছু লুকাতে চাইবে? কেন নিজেকে আড়াল করতে চাইবে? আজিতার ভাবলো না। এই মুহূর্তে তার ভাবনা যে কয়দিন তার কক্সবাজার থাকবে, সে কয়দিন রুম নাম্বার 8-এর ধারে কাছেও যাবে না, কিছুতেই না। বেলা দুপুর প্রায় 3:30টার কাছাকাছি। কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে প্রায় 2 ঘন্টার পথ পেরিয়ে একটা বড়সড় গোডাউন ঘরের একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে ফারিস। তাকে ঘিরেই দূরে গোল হয়ে দাঁড়িয়ে আছে তার লোকজন, সবার হাতেই বড় বড় পিস্তল। ফারিস নির্বিকার হয়ে বসে। তার সামনে কিছুটা দূরে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় বসে আছে সেই পালিয়ে যাওয়া নতুন ছেলেটি, নাম মোশাররফ সুলতান। তাকে মারধর করা হয়নি, তবু ক্লান্তি আর ভয়ে মোশাররফ থরথর করে কাঁপছে। একটা ছেলে এগিয়ে আসলো। ফারিস তার থেকে একটা সিগারেট নিল। ছেলেটা হাতের লাইটার দিয়ে সেটা জ্বালালো। 2-3 বার ফু উড়িয়ে দিয়ে লোকটার ইশারা করলো মোশাররফকে একদম তার সামনে আনতে। দুজন লোক চেয়ারসহ মোশাররফকে উঠিয়ে একদম ফারিসের মুখোমুখি বসালো। মোশাররফ আরও ঘাবড়ে গেল, থরথর করে বলল, আমায় ক্ষমা করে দিন বস, আর এমন হবে না। ফারিস সিগারেটের ধোঁয়া উড়ালো, সোজা গিয়ে পড়ল মোশাররফের চোখে মুখে। ফারিস বলল, 3টে প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে তোর মুক্তি। মোশাররফ কি বলবে বুঝছে না, শুধু কাঁপছে। ফারিস সিগারেটটা মোশাররফের সামনে থেকে সরিয়ে বলল, সমস্ত কিছু প্ল্যান কার ছিল? মোশাররফ জবাব দিল, আমি কিছু জানি না। ফারিস হাসলো, বলল, গুড অ্যান্সার। কথাটা বলে মোশাররফের ডান হাতে জ্বলন্ত সিগারেট চেপে ধরল ফারিস। মোশাররফ থরথর কাঁপছে, হাতে যন্ত্রণা হচ্ছে প্রচুর, ছটফট করছে মোশাররফ। সে আপনা আপনি থরথর করে বলে উঠল, এক লোক আমায় শুধু কল করে বলেছিল আমি যেন আপনার ট্রাকে মেয়ে রেখে আপনাকে ফাঁসাই, বিনিময়ে অনেকগুলো টাকা দেবে। ফারিস সিগারেট সরাই বলে, ও আচ্ছা, তা কত দিল? 10 লাখ দিবে বলেছিল, 5 লাখ পাঠায়, বাকিটা। বলার আগে আবারও জ্বলন্ত সিগারেট চেপে ধরে ফারিস। ছেলেটা যন্ত্রণায় কাতরায়, চেঁচিয়ে ওঠে ভয়ঙ্করভাবে। আদিপ পিছন ঘুরে যায়, তার এসব একদমই ভালো লাগে না। অন্ধকার রাত, আকাশে অল্প স্বল্প তারার মেলা। ঘড়িতে প্রায় রাত 10টা ছাড়িয়ে। সামনে সমুদ্রের ঢেউয়ের শাঁসা করে শব্দ শোনা যাচ্ছে।
ঘন্টার মতো ঝনঝন করে কতক্ষণ পরপর কানে বাজছে সেই শব্দ। মৃদুল বসে আছে সমুদ্র থেকে খানিকটা দূরে ছাতাযুক্ত চেয়ারে। তার প্রবল মন খারাপ। মৃদুল প্রায় 15 মিনিট যাবৎ একটা মেয়েকে লাইন মারার চেষ্টা করছিল, কিন্তু ঠিক 15 মিনিট পর মৃদুল বুঝতে পারল মেয়েটি বিবাহিত, সঙ্গে বাচ্চাও আছে। ঠিক 2 মিনিট আগেই মেয়েটি তার স্বামীর হাত ধরে বাচ্চাকে কোলে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। সেই থেকে মৃদুলের মন খারাপ। মৃদুলের সাথে ঘটে যাওয়া এই বিরহের ঘটনা দূর থেকে পুরোটাই দেখেছে আশরাফ, মুনমুন, আদ্রিতা, রনি আর চাঁদনি। তার মিটমিটিয়ে হাসছে। আদ্রিতা সবাইকে থামিয়ে বলল, হাসিস না, বেচারা মেয়েটাকে নিয়ে সিরিয়াস ছিল। আদ্রিতার কথা শুনে আশরাফও বলল, ঠিক বলেছিস, চল যাই, শালার মোড়টা ঠিক করতে হবে। রনির হাতে ছিল গিটার। সে বলল, চল ভিন্ন কিছু করি। রনির ইশারা বুঝি সবাই বুঝলো। তারা এগিয়ে গেল। মৃদুল তখন সেই রাস্তার পানে তাকানো, যেই রাস্তা দিয়ে সেই বিবাহিত মেয়েটি চলে গেল। শুরুতেই রনির গিটার বাজাতে বাজাতে মৃদুলের সামনে গিয়ে বলে উঠল, রনি দেখা দেখি আশরাফও বলে উঠল, মৃদুল আচমকাই চমকে উঠে ওদের সবার দিকে তাকালো। সবার মুখ হাসি হাসি। আদ্রিতার মুনমুন বসলো মৃদুলের সামনে থাকা আরেকটা ছাতাযুক্ত চেয়ারে। হাতে তালি দিচ্ছে তারা। চাঁদনি মাঝখানে দাঁড়ানো। আশরাফ আর রনি দুজন গিয়ে বসলো মৃদুলের দুপাশে। রনি গিটার বাজাতে বাজাতে গিয়ে উঠল, যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাদায়। রনির পরে আশরাফ বলে উঠল, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশে হারা ইশারাতে প্রেম ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায়। লা 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 লা। মৃদুলের তাল উঠে গেল সবার গান শুনে। সে তার নিজস্ব মোডে চলে এলো। হাসি ফুটে উঠল মুখে। রনি গভীর ধ্যানে গিটার বাজাতে মগ্ন হলো। কতক্ষণ যেতেই সবাই একসাথে গেয়ে উঠল আবার। প্রকৃতির বুকে তখন উপচে পড়া ঢেউ। মানুষগুলো তা দেখছিল না কেউ। তাদের দৃষ্টি তখন সমুদ্রের কিনারায় জোট বেঁধে গান ধরা 6 জন মানুষের দিকে। কি উল্লাস তাদের মাঝে! মনে হচ্ছে পৃথিবীতে দুঃখ বলে কিছু নেই, কিছুই না। দূরের মানবগুলোও 3 জোড়া মানুষের উল্লাসে নিজেরাও উচ্ছ্বাসিত হচ্ছিল। প্রকৃতি জুড়ে ছুটছিল মিষ্টি বাতাস। আহা, জীবন সুন্দর। রাগি রাগি মুখ নিয়ে হোটেলে পা রাখলো ফারিস। তার তীব্র ক্ষোভ সেই মানুষটা কে তা জানার কেউ তো আছে যে তার কাজকর্মের কিছুটা হলেও অনেকটা জানে। আর ফারিসকে সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে। ফারিসের পিছনে হাঁটছে আদিপ। কতক্ষণ আগেই মোশাররফকে খুন করে এসেছে ফারিস। ফারিসের মধ্যে কোনো দ্বিধা নেই, অথচ আদিপের বুক দূর দূর করছে। জোরে জোরে নিঃশ্বাসও ফেলছে কতবার। ফারিসের কাছে বেঈমানদের জায়গা নেই। তাই অপরাধ করা মানুষটা যত তার কাছে মিনতি করুক, তার ফল মৃত্যুই হয়। ফারিস বড় বড় পা ফেলে তার রুমের দিকে অগ্রসর হলো। গোডাউনে দেরি হয়ে যাওয়ায় গাছের কাছে যেতে পারেনি ফারিস। তবে কাল সকালে যাবে ভেবে নিয়েছে। ফারিস আদিপকে উদ্দেশ্য করে বলল, কাল সকাল সকাল আমরা বের হব আদিপ, দ্রুত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আদিপ দ্রুত জবাব দিল, আচ্ছা ভাই। আদিপ ফারিসের রুমটা খুলে তার রুমে ঢুকে পড়ল। ফারিস তার কক্ষে ঢোকার আগে উপরটা চেক করলো, রুম নাম্বার ঠিক করা হয়েছে। ফারিস ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তার ভীষণ রাগ লাগছে। প্রকৃতি তখন নীরব। সমুদ্র বিলাস করে গান বাজনা হই হুল্লোড় করে, সাথে সামুদ্রিক মাছ রান্না খেয়ে রাত প্রায় 12:30টার দিকে হোটেলে ঢুকলো আদ্রিতা, আশরাফ, মুনমুন, মৃদুল, রনি আর চাঁদনি। সবাইকে বাই জানিয়ে দ্রুত রুমে ঢুকে পড়লো। আদ্রিতা আর মুনমুন ঢুকলো রুম নাম্বার 6-এ। আদ্রিতার রুমে যাওয়ার পথে ফার্সির রুমটা দেখেছে। সঙ্গে সঙ্গে মনে পড়ল ফার্স আর তার বিছানায় লেপ্টে পড়ার ঘটনা। ছি, কি লজ্জার একটা বিষয়।
আদ্রিতা হাসলো। লোকটাকে কেন যেন আদ্রিতার ভালো লেগেছে। ভিন্ন রকম কিছু একটা আছে লোকটার মাঝে। রাগটাও প্রবল। এই প্রবল মনের রাগ থাকা মানুষটার মাঝে লুকিয়ে রাখার মতো কি আছে জানতে ইচ্ছে করছে আদ্রিতার, কিন্তু জানার উপায় নেই। আফসোসের নিঃশ্বাস বেরিয়ে এলো আদ্রিতার। অন্ধকার রাতটা তখনই খুব গভীর, ঘড়িতে প্রায় রাত 2টো ছাড়িয়ে। মুনমুন বিছানায় বেঘরে ঘুমোচ্ছে, আর আদ্রিতা বেলকনিতে দাঁড়িয়ে। তার ঘুম আসছে না। কেন আসছে না ধরতে পারছে না। রাতটা শীতল, ঠান্ডা ফুরফুরে বাতাস বইছে চারিপাশে। প্রকৃতিতে শীতের আভাস ঘুরছে। আদ্রিতার গায়ে পাতলা চাদর চড়ানো। বিশাল আকাশটায় এক সুন্দর চাঁদ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আদ্রিতা মৃদু হাসলো। রাতের এই সময়টা তার খুব ভালো লাগে। কেমন চারপাশ চুপচাপ, ঠান্ডা, কোনো শোরগোল নেই, পুরোই নির্জীব আর নির্জন। আদ্রিতার এই সময়টাই চারপাশ দেখলে মনে হয় এই পুরো পৃথিবীতে বুঝি সে একাই আছে। আদ্রিতার মনে হলো এই মুহূর্তে হাতে 1 কাপ কফি থাকলে মন্দ হতো না, কিন্তু হোটেল রুমে এই সময় কফি কই পাবে? আদ্রিতা তার ঘন কালো লম্বা চুলগুলো খুলে দিল, মাথা নাড়িয়ে সেগুলো এলোমেলো করলো। পুরো পিঠ ছুঁয়ে ফেললো তার চুল। বাতাসে সেগুলো দুলছে। এক শীতল হাওয়া তাকে নাড়িয়ে দিল। আদ্রিতার রেলিংয়ে হাত রাখলো, তাকিয়ে রইল ওই বিশাল আকাশের দিকে। মনে মনে বলল, তুমি এত সুন্দর কেন? আদ্রিতা চোখ বুঝলো। সাথে সাথে আদ্রিতার সামনে ফারিসের চেহারা ভেসে উঠল। সে চমকে উঠল, চোখ খুলো দ্রুত, চোখ মুখ কুচকে বলল, বজ্জাত ছেলে একটা, খালি রাগ দেখায়। বেশ কিছু সময় আদ্রিতা একা একা পার করলো। আচমকে আদ্রিতার নজর গেল তাদের হোটেলের এক রুম ছাড়িয়ে তার পরের রুমের বেলকুনিতে। কেউ বসে আছে তার দিকে। তড়িৎ চমকে উঠল আদ্রিতা। ভালো মতো খেয়াল করতেই আদ্রিতা বুঝলো বসে থাকা মানুষটা আর কেউ না, ফারিস। আদ্রিতা অবাক হলো, লোকটা এখনো ঘুমায়নি। হাতে সিগারেট নিয়ে তার খেতে খেতে মোবাইল দেখছে ফারিস। আদ্রিতা দ্রুত ওখান থেকে সরে গেল। কি জানি তাকে দেখতে পেলে না ফারিস আবার চেঁচামেচি শুরু করে দেয়। অন্যদিকে আদ্রিতা যেতেই ফারিস তাকালো আদ্রিতার বেলকুনিতে। সে অনেক আগেই আদ্রিতাকে লক্ষ্য করেছিল। এত রাতে মেয়েটা সজাগ ভেবে বেশ অবাকও হয়েছে, তবে খুব একটা ভাবেনি। মেয়েটাকে ফারিস মোটেও দেখতে চায় না, কিন্তু সেই দেখা হয়েই যায়, যেমন এখন হলো। মেয়েটা না চাইতেও বারবার সামনে আসছে ফারিসের, যেটা ফারিসের মোটো ভালো লাগছে না। ফারিসের কল্পনায় আসলো সকালের ঘটনা। আদ্রিতার সেই ভর্ত মুখশ্রী, কাপা কাপা কণ্ঠ, গলে দৃঢ়তা। ফারিস আনমনা হয়ে বলে উঠল, মেয়েটার চোখ দুটো অসম্ভব সুন্দর। কথাটা বলেই ফারিস চরমভাবে চমকালো। এটা কি বলে উঠল? সে আবার কবে থেকে মেয়েদের চোখ মুখ দেখতে শুরু করলো? ফারিস তার মাথা ঝাঁকলো। এসব কি হচ্ছে তার সাথে? পরের দিন খুব সকালে ফারিস বের হলো তার গাছের উদ্দেশ্যে। তার একটা বিশেষ গাছের বাগান আছে, যে বাগানের কথা খুব কম মানুষই জানে। কক্সবাজার থেকে বেশ খানিকটা দূরে এক বিশাল পপি গাছের বাগান রয়েছে ফারিসের, যে পপি উদ্ভিদ থেকে তৈরি হয় আফিম সহ নানা ধরনের নেশাদ্রব্য। বিশাল একটা জমি ভর্তি করে তৈরি হচ্ছে আফিমের গাছ। ফারিস এই আফিমের গাছ দিয়ে তৈরি করে ওষুধ দ্রব্য। প্রতি বছর আফিমের ফলন বেশ ভালো হয়, কিন্তু এবার বীজ বপন করা হলেও গাছের সংখ্যা কম হচ্ছে। মাটিতে সমস্যা হয়েছে নাকি অন্য কিছুতে ধরতে পারছে না কেউ। বিষয়টাই বেশ চিন্তিত ফারিস। আফিম গাছের বাগান থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে ফারিস, দৃষ্টি তার সামনের বাগানের দিকে। ফারিসের পাশেই দাঁড়ানো আদিপ। ফারিস প্রশ্ন করলো, আলতাপ চাচা এখনো আসেনি আদিপ? আদিপ নড়ে চড়ে উঠল, বিচলিত গলায় বলল, বুঝছি না ভাই। ফোন করো তো। আদিপ শুনলো। দ্রুত একটু দূরে গিয়ে ফোন করলো আলতাপ চাচাকে। আলতাপ হলো এই বাগানের কৃষক। উনি সহ আরও অনেকেই আফিমের চাষাবাদ করে থাকেন। আজ সবাইকেই দ্রুত এখানে আসার জন্য বলা হয়েছে, কিন্তু কেউই এখনো পৌঁছাতে পারেনি, যার জন্য ফারিসের রাগ লাগছে। কিন্তু সে শান্ত। আদিপ কল করার 2 সেকেন্ডের মধ্যেই ফোন তুললো আলতাপ। থরথর করে বললেন তিনি, আদিপ বাবা, তোমরা আইয়া পড়ছো? চাচা, আপনারা কই? এই তো আমরা রাস্তায়, প্রায় আইয়া পড়ছি। আদিপ শুনলো। ফারিসকে এক ঝলক দেখে বলল, তাড়াতাড়ি আয়ান চাচা, ভাই কিন্তু রেগে যাবে নয়তো।
আলতাপও ঘাবড়ে গিয়ে বললেন, এই তো আইয়া পড়ছি আমরা। ফারিস আওয়াজ করলো। আদিবকে উদ্দেশ্য করে বলল, ওনারা কত দূর আদিব? আদিবও কান থেকে ফোন সরিয়ে দ্রুত জবাব দিল, এই তো ভাই 5 মিনিটের মধ্যে চলে আসবে। ফারিস কিছু বলল না, পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের বাগানগুলোর দিকে। নভেম্বর মাস চলছে। আফিমের বীজ গত মাসে দেওয়া হয়েছে, কিন্তু সেই বীজ ভেঙে এখনো গাছ আসার কোনো নামগন্ধ নেই। অথচ আগের বছরগুলো বীজ দেওয়ার 2 মাসের মাঝেই বীজ ভেঙে গাছ দেখা যায়। সময় গড়ালো। ঠিক 4 মিনিটের মাথাতেই আলতাবের আগমন ঘটলো। তাদের ভয় লাগছে। এবারের ফসলের কোন অবস্থা দেখে তারাও বেশ অবাক হচ্ছে। আদিব এগিয়ে গেল, ফারিসের সামনে দাঁড়িয়ে পড়ল।